পরে পাইছি যা। পাইছি। নাই। হ্যাঁ পাইছি। রেকর্ড হচ্ছে। আচ্ছা এবার শেয়ার দেই। ওই তো, দিস মিটিং ইজ হ্যাজ বিন রেকর্ডেড। ওকে। আচ্ছা এই শেয়ার এবার তো দেখা যাচ্ছে না? গাছপালা দেখা যাচ্ছে। ও, গাছপালার ডিসপ্লে দেখবি না, গাছপালা গাছপালা। না না, আচ্ছা দেখ এই জায়গা ওনার স্বামী। খুবই সহজ। আহ এটা হচ্ছে আমি একটু পিডিএফ করছি আমার লেখাগুলা দেখাচ্ছি, দ্বারা স্লাইডটা বের করি এখানে। সেকেন্ড টার্ম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কস্ট অফ ক্যাপিটাল, দেখা যায় না? দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, দেখা আচ্ছা যাচ্ছে। এইখানে কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি আমি সংক্ষেপে বলি। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তুই যে মনে কর যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে মূলধনটা তুই কালেক্ট করবি ওইটার জন্য তোর ইন্টারেস্ট দিতে হয়, ডিভিডেন্ড দিতে হয় যাদের কাছ থেকে নিবি, ওই যে জিনিসটা ওইটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। তো এখানে টাইপস অফ কস্ট অফ ক্যাপিটাল দিয়েছে, ডেপ্ট ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল। তারপরে হচ্ছে এখানে ইকুইটি ক্যাপিটাল। ডেপ্ট ক্যাপিটালের মধ্যে কি কি আছে? ডেপ্ট ক্যাপিটালের মধ্যে আছে বন্ড, ব্যাংক লোন, তারপরে হচ্ছে ডিবেঞ্চার, লং টার্ম। এগুলো কেন ডেপ্ট ক্যাপিটাল? কারণ হচ্ছে এগুলো হচ্ছে একটা লাইবিলিটি ক্রিয়েট হয়, কারণ এখানে ইন্টারেস্ট দিতে হয়। ঠিক আছে। এই যে এখানে আবার ডেপ্ট ক্যাপিটালটা সংজ্ঞা দিচ্ছে যে দিস ইজ দ্য পোর্শন অফ টোটাল ক্যাপিটাল হুইচ হ্যাজ বিন বরোয়েড ফ্রম পার্টিস মানে বিভিন্ন পক্ষ থেকে ধার নেওয়া হয়, এটার বিপরীতে কিন্তু আমাদের ইন্টারেস্ট দিতে হয়। এর জন্য এটা ডেপ্ট মানে দায়। আবার ইকুইটি ক্যাপিটাল কি? ইকুইটি ক্যাপিটাল হচ্ছে এখানে মূলত ওনার শেয়ার কিনে, এখানে ধার মানে ওই টাকা দেওয়ার বিপরীতে শেয়ার নেয়। আমরা শেয়ার সম্বন্ধে অবশ্যই জানি যে শেয়ার এখানে ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়া লাগে, এখানে ইন্টারেস্ট না, এর জন্য এটা ইকুইটি ক্যাপিটাল। তো এই ইকুইটির ক্ষেত্রে মূলত আমরা ডিভিডেন্ড দেই, ওইটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। আবার ডেপ্টের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট দেই, ওইটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, বুঝছি। তো এই যে এখানে কিছু স্ট্রাকচার দিছে যে ক্যাপিটাল স্ট্রাকচার মানে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন টাইপের থাকতে পারে, ক্যাপিটাল থাকতে পারে। এখানে ব্যাংক লোন আছে 10 লাখ, বন্ডস আছে 15 লাখ, কমন শেয়ার আছে। হ্যাঁ এই যে ব্যাংক লোন আর বন্ডস এগুলো কিন্তু ডেপ্ট ক্যাপিটাল। আর কমন শেয়ার আর প্রেফারেন্স শেয়ার এগুলো হচ্ছে কি ক্যাপিটাল? এগুলো হচ্ছে ইকুইটি। হ্যাঁ ইকুইটি, কারণ এই কমন শেয়ার প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড দিতে হয়, ব্যাংক লোন আর বন্ডস এখান থেকে ইন্টারেস্ট দিতে হয়। আচ্ছা ওয়েট তো ওয়েট কিভাবে বের করে? টোটাল যে মানে ব্যাংক লোনের টাকা কত? 10 লাখ, এই 10 লাখ ভাগ হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তো 10 লাখ আর 15 হচ্ছে কত? 25 আর 60, 85 আর 30 কত? 1,15,000। তাহলে 10 লাখ ভাগ 1,15,000 দিলে কিন্তু 8.7% হয়। এইভাবে ওয়েট বের করে প্রতিটারই। 15 যেমন এখানে আছে হচ্ছে এই যে 15 লাখ, হ্যাঁ এই যে 15 লাখ এইটা। তাহলে এই যে 15 লাখ, এটা 15 লাখ ভাগ 115 লাখ, এরকম দিলে ওয়েট বের হবে 13 দশমিক। এখানে 0.7% দেওয়া আছে, কিন্তু 0.7 না, আমি ক্যালকুলেশন করে 0.4% হবে এইখানে। ঠিক আছে, এইটা একটু ভুল আছে। তো এইরকম যে এইভাবে ওয়েট বের করে। হ্যাঁ, আর যে মানে আমার বন্ড টোটাল অ্যামাউন্টের উপরে বন্ড কত পার্সেন্ট আছে, ওয়েট আর কি, ভার। ঠিক আছে, এটা দ্বারা এই নির্দেশ করে। এটা কেন লাগবে? কারণ যখন ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব তখন আমার মূলত এটা লাগবে। বুঝাইতে পারছি? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে হাউ টু ক্যালকুলেট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো এইখানে এই যে ওয়েট দেওয়া, ওয়েট তো ওই যে আগেরটাই দেখলি স্লাইডে কিভাবে বের করতে হয়। আর কস্ট অফ দ্য কম্পোনেন্ট, তো এই যে কস্ট অফ দ্য কম্পোনেন্ট এটা দেওয়া থাকবে। কারণ হ্যাঁ এটা দেওয়া থাকবে, তো এই দেওয়া থাকবে এইটার মাধ্যমে আমাদের বের করতে হবে। তো এখানে যে সূত্রটা কি, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সূত্র কি? সামেশন কম্পোনেন্ট কস্ট। তো কম্পোনেন্ট কস্ট হচ্ছে 12%। ব্যাংকের কম্পোনেন্ট কস্ট কত? 12%। আর গুণ হচ্ছে কি ওয়েটেড অফ দ্য কম্পোনেন্ট অফ ইন দ্য ক্যাপিটাল, মানে ওয়েট প্রতিটার কম্পোনেন্টের ওয়েট। তো 8.7%। তো এই দুইটা গুণ আর সবগুলো যোগ, মানে এই যে ওয়েট আর কস্ট এটা গুণ করে সবগুলোরটাই গুণ করে যোগ করতে হবে। তো এখানেই তাই দেখ করছে।
12 গুণ 0.87, মানে যে 12 গুণ এটাকে 0.87, ঠিক আছে, 0.087। তারপরে এইখানে আবার এই যে 10 গুণ এই যে 13.07% যদি আমি ভাঙাই তাহলে 1307। তো এইভাবে সবগুলো সামেশন করে যোগ করে এটা আসছে। এটা কি বোঝা গেছে? বুঝছি বুঝছি। আচ্ছা, এখানে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। তো কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল কি? ডেপ্ট ক্যাপিটাল সম্বন্ধে তো আমরা জানি যে ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে এই যে বন্ড ডিবেঞ্চার ওইগুলোর মাধ্যমে যেগুলো নেওয়া, যেগুলো মূলত ইন্টারেস্ট দেওয়া হয়। তো ডেপ্ট ক্যাপিটাল কি? ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে হোয়েন দেয়ার ইজ ডেপ্ট কোম্পানি ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার দ্য ফার্মস গেট সাম ট্যাক্স বেনিফিট বিকজ। আচ্ছা, ডেপ্ট ক্যাপিটাল কস্ট তো আমরা জানি যে ওইটার যখন আমরা ডেপ যখন নিব ওইটার যে ইন্টারেস্ট দিতে হয় বিপরীতে, ওইটাই হচ্ছে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। এখন এইটা বের করার জন্য কিছু কনসিডার করতে হয়। যেমন এখানে প্রথম পয়েন্টে বলছে হোয়েন দেয়ার ইজ ডেপ্ট কম্পোনেন্ট ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার দ্য ফার্মস গেট সাম ট্যাক্স বেনিফিট, মানে ট্যাক্স বেনিফিট পায় কেন? কারণ যেই মূলত ঋণের উপরে ট্যাক্স দেওয়া লাগে না, ঋণের উপরে ট্যাক্স দেওয়া লাগে না, এর জন্য মূলত ট্যাক্স বেনিফিট পাই। এটা কিভাবে পাই এখানে স্যার তো করছে, তাও আমি অন্য জায়গায় একটু দেখাই যে কিভাবে এখানে মূলত হয়েছে। তো এইখানে জিনিসটা দেখ, এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা তো যাচ্ছে। আরো তো ছিল নাকি? আহ আচ্ছা, এইখানে আমরা একটু দেখি। এইখানে দেখ, এখানে ব্যাংক লোন আছে 1 লাখ টাকা, ইন্টারেস্ট আছে 10%, ট্যাক্স রেট হচ্ছে 40%। তো অ্যানুয়াল ইন্টারেস্ট যদি আমি হিসাব করি যে 10,000, আবার ট্যাক্স সেভিংস আছে এই 10,000-এর উপরে করলেই মূলত ট্যাক্স সেভিংস হয়। এটা তো সরাসরি পার্সেন্ট করলে 4,000 টাকা আসে ট্যাক্স সেভিং, এইটাই মূলত আমার হচ্ছে ট্যাক্স বেনিফিট। এই ট্যাক্স বেনিফিটটা মূলত এখান থেকে মাইনাস করে দেখাইতে হয়, এটা সূত্রের মধ্যেই মাইনাস করতে হয়। আর কস্ট অফ ডেপ্ট, হ্যালো, এখানে তো ট্যাক্স দিচ্ছে কতর উপরে? ট্যাক্স 10,000 উপরে কেন দিচ্ছে? এটা লোনের উপর না দিয়ে? না, ট্যাক্স তো মূলত 1 লাখের উপরই হবে 40,000। এখানে মূলত ট্যাক্স সেভিংস বের করছে যে টোটাল যে ইন্টারেস্টের উপর ওই ট্যাক্সটা পার্সেন্ট করলে মূলত ট্যাক্স সেভিংসটা আসে 4,000। দেখ এইটা একটা সার কিন্তু একদম এখানে তো শর্টকাট করছে যে ট্যাক্স সেভিংস 10,000-এর উপর 40% করে 4,000 হয়, কিন্তু এটা অন্যভাবেও স্যার একটু দেখাইছিল। সেটা তো আমি করি নাই। দাঁড়া, তোর কাছে তো মনে হয় স্যারের ওইটা করা আছে, আছে না? দাঁড়া, আমি দেখতেছি 1 মিনিট। আমি আছে, আছে দিব। না, আমি দেখাচ্ছি, দাঁড়া। তুই তোর হোয়াটসঅ্যাপে দে, তো আমার হোয়াটসঅ্যাপে দে, একটু ভালো মতন ছবি তুলে দে, ওইটাই আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা কত? দেখি, বের করার চেষ্টা করতেছি। তো হ্যাঁ, এইটাই দেখে দেখা যাচ্ছে না এটা? আচ্ছা, হ্যাঁ। তো এইখানে ওই যে দেখ যে এই যে কম্পোনেন্ট গুলো সব সুন্দরভাবে দেওয়া আছে। লোন দেওয়া আছে 10%, ট্যাক্স রেট 40%। তো তো এই যে আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স ইবিআই, এটা ধরে নিয়েছিল 50,000, এটা মূলত দেওয়া থাকে। হ্যাঁ, দেওয়া থাকে, হ্যাঁ, আর্নিং বিফোর ইনকাম এটা দেওয়া থাকে। তো এইটা ধরে নিয়েছিল যে স্যার 50,000, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট আমরা জানি যে 1 লাখ টাকার উপর 10% করলে এই যে 50,000, এই যে 10,000 বের হয়েছে, 10,000। তো এইটা যদি আমি মাইনাস করি তাহলে ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স আসে 40,000। তো এই যে ট্যাক্স ধরবো কিসের উপর? ইবিটির উপর। তো ইবিটির উপর যদি 40% করি তাহলে আসে কত? 16,000। তাহলে 16,000 মাইনাস করলে কত আসে? 16,000 যদি আচ্ছা, তাহলে এই যে 16,000, তাহলে ট্যাক্স আমরা দিচ্ছি এখানে কত? 16,000, তাই না? আচ্ছা, যদি ইন্টারেস্ট না থাকতো, যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে শোন সরাসরি। শোন, হ্যাঁ, এই যে ইন্টারেস্টটা আমরা হচ্ছে
করতেছি। লোনের উপর হচ্ছে নিচ্ছি। হ্যাঁ, এটা লোনের তো উপর ইবিআইটির পারতাম না? না না, ইবিআইটির উপর না, লোনের উপরে। লোনের উপরে 10% করে 10,000, ইবিআইটির উপরে না। ঠিক আছে। আবার ট্যাক্সটা ইবিটির উপর নিচ্ছি কেন? কারণ এই আর্নিং বিফোর ট্যাক্স তো মূলত তোর আয়ের উপরেই দেওয়া লাগে। ট্যাক্স তুই ও তুই যা আচ্ছা ইনকাম করবি সেইটার উপরে দিবি না। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। ওইটা তো ইনকাম 40,000, কিন্তু লোন তো দিবি যেটা তুই ঋণ নিছিলি 10,000 ওইটার উপরে। হুম হুম। তো ওই যে 10,000 মাইনাস করলে 40,000, আর এটার উপরে 40% ট্যাক্স করলে 16,000, কিন্তু আচ্ছা 16,000। তাহলে একটা জিনিস খেয়াল কর, তো যদি এই ইন্টারেস্টটা না থাকতো, এই যে এইটা, হ্যাঁ, তাহলে এই ইন্টারেস্টটা যদি না থাকতো 10,000, তাহলে তোর ওই 50,000-এর উপরে ট্যাক্স হইতো, তাই না? তাহলে 50,000-এর উপরে ট্যাক্স হলে সেই ক্ষেত্রে হয় 20,000। তা 20,000 হইতো হচ্ছে ট্যাক্স, তাহলে 50,000-এর উপরে ট্যাক্স 20%, 40% করলে 20,000 হয়। কিন্তু কিন্তু 40,000-এর উপরে করলে হয় 16,000। দেখছিস, তার মানে কি ইন্টারেস্ট থাকার কারণে আমার ট্যাক্স 4,000 কম দেওয়া লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ। এই যে নিচে তো ওই লাল দাগ কালি দিয়ে লেখাই আছে যে লোন না দিলে ট্যাক্স হইতো 50,000-এর উপর 40% 20,000, তাহলে সেভ হচ্ছে 4,000। কারণ ওই যে যখন ইন্টারেস্ট দিছি তখন তো ট্যাক্স হয়েছে 16,000, তাহলে 4,000 সেভ না। তো এইভাবে কিন্তু সেভ হয়। তো এই সেভটা সরাসরি তোর ইসের উপরে করলেও, মনে করে যে ট্যাক্স, মানে সরাসরি ইন্টারেস্ট মানে এই 10,000-এর উপরে করলেও ওই সেভটা সরাসরি বের হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি তো মূলত এইভাবেই বের করে, এই যে এইভাবেই মূলত প্র্যাকটিক্যালে বের করে, কিন্তু ওইভাবে শর্টকাট কিন্তু ওইভাবে করলে ওইভাবে বের হয়। বুঝতে পারছিস আমার কথা? এই যে, তো এখানে ট্যাক্স সেভিং হচ্ছে 4,000। তো এই যে ট্যাক্সটা, এইটা মূলত আমি এটা তো আমার বেনিফিট, এই 4,000 টাকা, এটা তো আমার কস্ট না। তো আমার কস্ট বের করতে হলে এইটা আমার কস্ট থেকে মাইনাস করতে হবে অবশ্যই, তাই না? কস্ট কোনটা? ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে মাইনাস করতে হবে। তো এর জন্যই মূলত ট্যাক্স সেভিংসটা মাইনাস করছে। আর হচ্ছে কি, এই যে যে ইন্টারেস্ট পেমেন্ট, এটা কিসের উপর দিই? লোনের উপরে, এর জন্যই লোনটা ভাগ দিছে। তো এইভাবেই মূলত কস্ট অফ ডেপ্টের সূত্রটা আসছে, যেটা আমরা এখানে করছি। দেখ, কস্ট অফ ডেপ্ট এখানে কি করছে, যে অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট মাইনাস ট্যাক্স বেনিফিট ভাগ টোটাল লোন, যেটা কিন্তু আহ, যেটা কিন্তু এখানেও তাই করা, এখানে একটু পাশাপাশি করা, কিন্তু এই জিনিস আর ওই জিনিস কিন্তু একই কথা। তো এইখানে সবকিছু মান বসানোর মান বসাইছি, যে অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট কিভাবে আসছে, 1,00,000 টাকার উপর 10% করলে আসে। ট্যাক্স বেনিফিট কিভাবে আসছে, ওই যে ট্যাক্স ইন্টারেস্টের উপর 40% করছে, তাহলে 1,00,000-এর উপর 10% করলেই তো ইন্টারেস্ট, তার উপরে 40% করলে আমার হচ্ছে ট্যাক্স বেনিফিট। তো এটা মাইনাস, ট্যাক্স বেনিফিট মাইনাস ভাগ টোটাল লোন, এই যে টোটাল লোন 1,00,000। এই পর্যন্ত বুঝায় কি কোনো সমস্যা আছে? রেসপন্স রেসপন্স কর ফার্স্ট। আরেকবার একটু বল। দেখ, ওই যে আমরা যেটা বললাম, যে এইখানে তো এই যে ট্যাক্স সেভিং যেটা 4,000, এটা আমার ট্যাক্স বেনিফিট, আমরা বের করতেছি কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। তো এখানে তো আমরা কস্ট দেখাবো, বেনিফিট তো আর দেখাবো না, তাই না? তো বেনিফিট তো যেহেতু দেখাবো না, এই যে তাহলে এই আমরা যে সেভিংসটা করতেছি 4,000, এটা তো মাইনাস করে দিতে হবে, তাই না? তো এই হ্যাঁ যে হ্যাঁ। এই মাইনাসটা মূলত এর জন্য, এই সূত্রে এর জন্য মাইনাস করছে, অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট মাইনাস ট্যাক্স সেভিংস ভাগ টোটাল লোন। তো মূলত এইটা মূলত আমাদের সূত্র না, কিন্তু এখান থেকে মূলত আমাদের সূত্র আসে। এর জন্য স্যার আর কি একদম মূলত আহ একদম রুট লেভেল থেকে দেখাইছে, যে এখান থেকেই মূলত সূত্রটা আসছে, যে অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট থেকে সেভিংস মাইনাস করে দিতে হয়, কারণ এটা তো সেভিংস, এটা তো আমার কস্ট না। এজন্য মাইনাস করছি, আর ভাগ টোটাল লোন। তো এটা এখানে দেওয়া আছে। তারপরে এইখান থেকে মূলত সূত্র আসে। তারপরে এখানে দেখ, এই যে ওইটাই আমি বসাইছি, যে অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট মাইনাস ট্যাক্স বেনিফিট ভাগ টোটাল লোন। তো অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট কি? 1,00,000-এর উপর 10% করলেই তো অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট। তারপরে হচ্ছে মাইনাস ট্যাক্স বেনিফিট। তো ট্যাক্স বেনিফিট হচ্ছে ওই যে ইন্টারেস্টের উপরে 40%, তো 1,00,000-এর উপর 10% করলেই তো ইন্টারেস্ট বের হয়, তার উপরে 40%, এইভাবে করছে, ভাগ হ্যাঁ, 1,00,000। বুঝছি। তো এখান থেকে বুঝছি ক্যালকুলেশন বুঝছি। ক্যালকুলেশন করে দেখ, এইখানে এই যে 10% ইন্টু 1 - 40%, এই এই পর্যন্ত আসে। ঠিক আছে, ক্যালকুলেশন হুম। করলে। তো এই যে 10%টা কি কেডি, আরো অন্ত থাকবে, হ্যাঁ, আর হচ্ছে এই যে 40% ট্যাক্স, তার মানে আলটিমেটলি সূত্রটা কি, কস্ট অফ ডেপ্ট ক্যাপিটালের কেডি ইন্টু 1 - ট্যাক্স, এই হচ্ছে সূত্র।
বোঝা গেছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, ঠিক আছে। আহ তো এইখানে আমরা এই পর্যন্ত আসছি। তো এইখানে ওই স্যার ওই জিনিসটাই দেখাইছে অন্যটা অঙ্ক দিয়ে। এই যে কিভাবে সূত্রটা আসছে, অন মাইন কে, কেডি ইন্টু অন মাইনাস টি বা ট্যাক্স রেট। ঠিক আছে। তারপরে এইখানে আচ্ছা, কস্ট অফ কমন স্টক। তো আমরা এতক্ষণ ডেপ্ট ক্যাপিটাল মানে ডেপ্ট ক্যাপিটালের জিনিসটা দেখলাম যে ওই যে বন্ড ডিবেঞ্চারের জিনিসটা কিভাবে হয়। এখন হচ্ছে আমরা ইকুইটির মধ্যে ঢুকতেছি, কস্ট অফ কমন স্টক। তো এই কস্ট অফ কমন স্টক মূলত আহ, কি, আমরা যে ইকুইটির উপরে মানে কস্ট অফ কমন স্টকের উৎস কি, সোর্স কি, এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, কমন শেয়ার, এগুলাই না। আরো তো দেখলাম কি জানো, রিটেন্ড আর্নিংস। এই যে রিটেন্ড আর্নিংস এখানে, এই যে কমন শেয়ার, প্রেফারেন্স শেয়ার, রিটেন্ড আর্নিংস, এগুলো হচ্ছে ইকুইটি ক্যাপিটালের সোর্স। তো এইগুলোর কস্টই হচ্ছে কস্ট অফ কমন স্টক। না সরি, এখানে কমন স্টক মূলত এখানে কমন শেয়ারের কথাই বলছে শুধু। ঠিক আছে, এখানে কস্ট অফ ইকুইটি বলে না, এখানে শুধু কমন শেয়ারের কথাই বলছে, এখানে প্রেফারেন্স শেয়ারের কথা বলে নাই। আচ্ছা, এরপরে এইখানে দেখ, এখানে এই যে কোম্পানি ক্যান রেজ কমন ইকুইটি ইন টু ওয়েস, ইস্যুইং নিউ শেয়ার এবং ইনভেস্টিং অর রিটেনিং দ্য আর্নিংস। তো ইস্যুইং নিউ শেয়ার কি, মানে নতুন শেয়ার যদি আমি বাজারে ছাড়ি, তো সেই ক্ষেত্রে তো মানুষ শেয়ার কিনবে, আমাকে টাকা দেবে, তো এটা একটা সোর্স। আর আছে আর ইনডিরেক্টলি কি, ইনডিরেক্টলি হচ্ছে বাই রিইনভেস্টিং অর রিটেনিং দ্য আর্নিংস, মানে যেই আমি যেই প্রফিটটা করব ওই প্রফিটের কিছু অংশ রিটেন আর্নিংসে ধরে যদি রাখি, তাহলে ওইটাও কিন্তু একটা সোর্স, হ্যাঁ, কমন ইকুইটির। মানে ওই যে এটা কিন্তু ইসের মধ্যে যায়, রিটেন আর্নিংস এর মধ্যে, এই যে যায়, এটাও রিটেন আর্নিংস এর মধ্যে। যাই হোক, তো আর এই টাকাটা আবার রিইনভেস্টিং এর মাধ্যমে মূলত আমরা এই ইকুইটি মানে গঠন করতে পারি, কোম্পানির ক্যান রেজ কমন ইকুইটি ইনটু, এই এই দুইটা উপায় করতে পারে। তো এইগুলো করলে তো আমার কিছু ব্যয় আছে, ওই ব্যয়গুলোই হচ্ছে কস্ট অফ কমন স্টক। ঠিক আছে। তো এখানে একটা কথা বলছে যে ফর ইস্যুইং দ্য নিউ স্টক ডিরেক্টলি দ্য ইস্যুইং কোম্পানি মাস্ট স্যাটিসফাই দ্য পটেনশিয়াল বায়ার্স অর দ্য নিউ অফ দ্য নিউ ইস্যু। মানে যখন আমি নতুন স্টক বাজারে ছাড়বো, তখন আমার যে পটেনশিয়াল বায়ার থাকবে তাদেরকে আমাদের কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। কিসের মাধ্যমে? দ্য ইস্যুইং কোম্পানি মাস্ট প্রোভাইড দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন টু দ্য পটেনশিয়াল ইনভেস্টর, মানে রিকোয়ার্ড একটা রেট অফ রিটার্ন দিবে। হ্যাঁ, মানে ওই যে একটা যে প্রফিট যে দিবে বা ডিভিডেন্ড যে দিবে, সেটা তো একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আছে। তো ওইটা প্রোভাইড করতে হবে। দ্যাট মিনস দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর দ্য পটেনশিয়াল বায়ার্স অফ দ্য নিউ কমন স্টক ইজ কস্ট ফর দ্য কোম্পানি, মানে যেই হারে ডিভিডেন্ড দিবে বা রিটার্নটা দিবে, ওইটাই মূলত কোম্পানির কস্ট। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে কস্ট অফ কমন স্টক। এখানে আবার বলছে কি, বলছে অন দি আদার হ্যান্ড ইফ দ্য কোম্পানি ইনডিরেক্টলি রেজ কমন ইকুইটি বাই রিটেনিং আর্নিংস ডু দ্যাট কোম্পানি ইকুইটি হ্যাভ এ কস্ট। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে মূলত ইস্যু যদি করে তাহলে কস্টটা কি, ওই যে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা মানুষকে দিবে বা রিটার্নটা দিবে, ওইটা হচ্ছে কস্ট। কিন্তু আমি যদি রিটেন আর্নিং, যদি টাকাটা ধরে রাখি, সেই ক্ষেত্রে তো আমি কারো কাছ থেকে টাকা নিচ্ছি না, আমার নিজের প্রফিট থেকে ইনভেস্ট করি, তাহলে এইটার কস্ট কি? এইটার কস্ট হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি? যে আমি যদি অন্য জায়গায় এই টাকাটা আমি যদি দিয়ে দিতাম, এই রিটার্ন যদি শেয়ার হোল্ডারদের দিয়ে দিতাম, তো শেয়ার হোল্ডার অন্য জায়গায় রিইনভেস্ট করতে পারতো, তো সেইখান থেকে যেই টাকাটা পাইতো, হ্যাঁ, ওইটা হচ্ছে অপরচুনিটি কস্ট। তো এইটাই এখানে বলা আছে যে অ্যাপারেন্টলি ইট মে সিম দ্যাট রিটেন আর্নিংস ডু নট হ্যাভ এনি কস্ট, মানে এটা স্বাভাবিকভাবে দেখা যাইতে পারে যে রিটেন আর্নিংস এর কোনো কস্ট নাই, বাট ইট হ্যাজ সার্টেনলি কস্ট ইনভলভ, মানে কিছু তো কস্ট এটার মধ্যে ইনভলভ আছে। সেটা কি? ইফ সাম আর্নিংস আর রিটেইন, মানে যদি কোনো আর্নিং যদি রিটেন করা হয়, দেন স্টক হোল্ডার্স উইল ইনকার অ্যান অপরচুনিটি কস্ট, মানে এখানে একটা অপরচুনিটি কস্ট ঘটবে। দ্য আর্নিংস কুড হ্যাভ বিন পেইড আউট অ্যাজ ডিভিডেন্ডস, মানে এই আর্নিংসটা ডিভিডেন্ড হিসেবে দেওয়া যাইতে পারতো। ইন হুইচ কেস স্টক হোল্ডার কুড দেন রিইনভেস্ট দ্য মানি ইন দ্য ইনভেস্টমেন্ট, মানে যাদের আমি এই ডিভিডেন্ড দিতাম তারা কিন্তু রিইনভেস্ট আবার করতে পারতো। তো রিইনভেস্ট যদি করতো তাহলে সেখান থেকে তো সে প্রফিট পাইতো। তাহলে এইটা কিন্তু আর হচ্ছে না রিটেন আর্নিং করলে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অপরচুনিটি কস্ট হয়। Thus, the firm should earn on its reinvest earnings at least as much as its stockholders themselves could earn on alternative investment. আচ্ছা, আচ্ছা, এখানে কি বলছে, thus the firm should earn on its reinvested earnings at least as much as its stockholders themselves could earn on alternative investment of equivalent risk.
তো মানে এখান থেকে আর কি স্টক হোল্ডার্স আর কি ই করতে পারতো, রিইনভেস্ট করে আর্নিং করতে পারতো এভাবে। তো এটা একটা অপরচুনিটি কস্ট। তারপর কি, সো দ্য রেট অফ রিটার্ন অন দ্য অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অফ ইকুইভ্যালেন্ট রিস্ক, মানে সমানুপাতিক যে রিস্কে যেখানে রিইনভেস্ট করতো, হ্যাঁ, মালিকরা, তো ওই রিইনভেস্ট করার সময় যেই রেটটা তারা পাইতো মূলত, যেই রেটটা তারা পাইতো সেইটাই মূলত অপরচুনিটি কস্ট। ঠিক আছে। লাস্ট লাইনে বলছে, অ্যাজ সাচ কস্ট অফ কমন ইকুইটি বাই রিটেনিং আর্নস উইল অলসো বি দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ দ্য ইনভেস্টর। মানে ইনভেস্টররা যখন আমি ইনভেস্টর বলতে এখানে ওই যে শেয়ার হোল্ডারদেরই বুঝাইছে, যে শেয়ার হোল্ডাররা ওই যদি ডিভিডেন্ড দিত তাহলে তো অন্য জায়গা কি করতো, এটা রিইনভেস্ট করতো, সেখানে তারা একটা রিকোয়ার্ড রেট মানে একটা রেট অফ রিটার্ন পাইতো, তাদের একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন পাইতো। তো এই ক্ষেত্রে মূলত এই কস্ট অফ কমন স্টকের ক্ষেত্রে ওই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই কস্ট হিসেবে গণ্য করা হবে রিটেন আর্নিংস এর। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? হ্যাঁ। আচ্ছা। তো এখন ওগুলা তো ছিল নর্মাল কথাবার্তা, এখন হচ্ছে মূলত ম্যাথ, যে আমরা এই যে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই মূলত কস্ট অফ কমন স্টক। ঠিক আছে। কারণ আমরা দেখলাম যে ইস্যুইং যখন ডিভিডেন্ড ইস্যু করব তখন আমরা একটা মানে শেয়ার হোল্ডারদের একটা রেট অফ রিটার্ন দেই, তো এটা কিন্তু কোম্পানির কস্ট। আবার হচ্ছে যখন আমি রিটেন আর্নিং ধরি, তখন যে অপরচুনিটি কস্টটা হয়, কেন হয়? কারণ ওখানে শেয়ার হোল্ডার ইনভেস্ট করে মূলত রেট অফ রিটার্ন পায় না। তো সেক্ষেত্রেও রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই কিন্তু স্যাক্রিফাইস করা লাগে, এর জন্য এই ক্ষেত্রে এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই মূলত কস্ট অফ কমন স্টক, মানে কেআই। ঠিক আছে। কেন সেক্ষেত্রে করা লাগবে কেন? বুঝি নাই কোশ্চেন পুরোপুরি কল, সেই ক্ষেত্রে কোনটা বুঝাইছিস? মানে পরেরটার ক্ষেত্রে ওই যে রিটেন আর্নিং যদি রেখে দিই তাহলে সেক্ষেত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কেন নেওয়া লাগবে? মানে ওই যে তুই রিটেন আর্নিং যখন ধরে রাখবি তখন ওখানে যে তার মানে কি, তুই কিন্তু ওখানে ডিভিডেন্ড দিলি না। তো ডিভিডেন্ড যখন দিবি না, তখন তো ওই ডিভিডেন্ড দিয়ে মালিক কি করতে পারতো, শেয়ার হোল্ডার কি করতে পারো, অন্য জায়গায় রিইনভেস্ট করতে পারতো। তো সে রিইনভেস্ট কেন করবে? একটা রিটার্ন পাওয়ার জন্যই তো। ওইটাই তো রিকোয়ার্ড রেট অফ ও রিটার্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে ওইখানে তো হ্যাঁ রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই তো সে স্যাক্রিফাইস করতেছে, তাই না? তো ওইটা অপরচুনিটি হ্যাঁ। কস্ট। তো এই দুই ক্ষেত্রেই মূলত রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা হচ্ছে কস্ট অফ কমন স্টক। ঠিক আছে। তো এই যে আম, আমরা রিকোয়ার্ড রেট অফ, তার মানে আমার ফাইন্ড করতে হবে, এটাই তো কমন কস্ট। তো এইখানে তিনটা থ্রি মেথডস টাইপিক্যালি এরা ইউজড। তো তিনটা মেথড ইউজ হয়, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ক্যাপিএম এর মাধ্যমে, একটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মানে ডিসিএফ মেথডে, আর হচ্ছে দ্য বন্ড ইয়েল্ড প্লাস রিস্ক প্রিমিয়াম অ্যাপ্রোচ। তো এখানে প্রথম দুইটা সম্বন্ধে আমার অনেক ভালো ধারণা আছে, কারণ পড়ছি, কিন্তু বন্ড ইয়েল্ড আমার যতটুকু মনে পড়ে এটা স্যার বোঝায় না, তাও স্লাইডে মোটামুটি বোঝা যায়, বুঝা মানে সমস্যা নাই। তো এখানে এখানে বলছে দিস মেথডস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে এটা কিন্তু আলাদা কোনো মেথড না যে এক একটা, সবগুলারই মূলত লক্ষ্য থাকে কস্ট অফ কমন স্টক বের করার জন্য। মানে পদ্ধতি আলাদা হইতে পারে কিন্তু এদের কিন্তু আহ উদ্দেশ্য এক, কস্ট, এটাই বলছে দিস মেথডস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে আলাদা আলাদা কিছু না, সবগুলো থেকেই আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করি। When faced with the task of estimating a company's cost of equity, when faced with the task of estimating company's cost of equity, we generally use all three methods। মানে আমরা যখন একটা টাস্ক ফেস করি, যে কোম্পানির কস্ট অফ ইকুইটি বের করার যে একটা টাস্ক, তখন আমাদের এই থ্রি মেথড আর কি ইউজ করতে হয়, অন দ্য বেসিস অফ আওয়ার কনফিডেন্স ইন দ্য ইনপুট ডেটা। মানে আমার যেই যেই ইনপুট ডেটা আছে ওইটার উপর ভিত্তি করে আমরা মূলত মেথড করি, যে এখন এখন ডিসিএফ এর যদি আমার ডেটা দেওয়া থাকে, ডিসিএফ বের করা, আমার ডিসিএফ আমার সিলেক্ট করতে হবে। আমার যদি ডেটা থাকে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আমার ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল থেকে কস্টটা বের করতে হবে। এটা মূলত ডিপেন্ড করে আমার কি তথ্য দেওয়া আছে ওই তথ্যের উপরে। বুঝাইতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সম্বন্ধে জানি, আগেই জানি যে এটার ফর্মুলা কি, কেআই। এটাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ক্যান বি ফাউন্ডেড বাই ফর্মুলা কেআই। তো কেআইটা এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা ক্যাপেম মডেলের একটা সূত্র। তো কেআরএফ, কেআরএফ কি, এখানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর কেএম হচ্ছে কি, মার্কেট রিটার্ন বা রেট অফ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও। আর বেটা এটা কোএফিসিয়েন্ট, এটা স্কিপ করে যেতে পারবো? হ্যাঁ এটা তো হ্যাঁ পারবে। তারপর হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো,
আচ্ছা, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো এখানে সূত্রটা আছে কি, দেখি এই এই এমন না যে এক এক সময় এক একটা ইউজ করবে, এরকম না। এটা মনে হয় আবার আগেও বলছি যে আমার মূলত যেই ডেটা দেওয়া থাকবে ওই ডেটার উপর ডিপেন্ড করে আমার মূলত সূত্র চয়েস করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই ঠিক যে আছে। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে কি বলছে, এই যে কেআই ইকুয়াল ডি ওয়ান ভাগ পি জিরো। ডি ওয়ান কি, ডি ওয়ান হচ্ছে লাস্ট এন্ড, মানে এন্ড অফ দ্য ইয়ারের যে ডিভিডেন্ডটা। ঠিক আছে। আর পি জিরো হচ্ছে কি, বছর পি জিরো, শেষে রেডি করবো। হ্যাঁ ডিভিডেন্ড, হ্যাঁ ফার্স্ট ইয়ারের শেষের যে ডিভিডেন্ড যেটা। ঠিক আছে। আর ভাগ পি জিরো মানে কি, ফিউচার অল বেনিফিট, মানে তুই যে বন্ড বা যে কোনো বা ইসের থেকে, বা বন্ড না তো, মানে এখানে যে স্টকের যে ফিউচার বেনিফিট, ওই ফিউচার বেনিফিটের যে বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু, মার্কেট ভ্যালু, পি জিরো দ্বারা কিন্তু মার্কেট ভ্যালুকে বোঝায়, প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে। প্লাস এক্সপেক্টেড গ্রোথ রেট। তো এইটা আমি একটু আমার ওই জায়গা দিয়ে দেখাই, দাঁড়া, কই গেল ওইটা। এটার একটু ছবি পাঠাচ্ছে আমাকে, আহ দেখছিস? কোনটার? এই তুই যেগুলো লিখছিস সেগুলো ছবি পাঠাচ্ছে। এখান থেকে যে ডিসিএফ মেথড দেখতে পারতেছিস না? হ্যাঁ, হ্যাঁ। তো ডিসিএফ মেথড হচ্ছে ডি ওয়ান ভাগ পি জিরো প্লাস জি। তো এই যে ডি ওয়ান হচ্ছে, তো বললাম যে একটা বছরের শেষে ডিভিডেন্ড, আর পি জিরো হচ্ছে ওই যে কি মার্কেট ভ্যালু বা মানে ফিউচার যত বেনিফিট আছে ওগুলোর মার্কেট ভ্যালু হচ্ছে পি জিরো। তো এই ডি ওয়ান ভাগ পি জিরো করলেই মূলত ডিভিডেন্ড ইয়েল্ড হয়, এইটা আর কি সমান সমান দিয়ে লিখছে যে ডিভিডেন্ড ইয়েল্ড। ঠিক আছে। প্লাস জি, হুম। জিটা কি, জিটা হচ্ছে এক্সপেক্টেড গ্রোথ রেট। ঠিক আছে। ওই যে কনস্ট্যান্ট গ্রোথ রেট পড়ছিস না, তো কতটুকু গ্রোথ হ্যাঁ। হবে। তো এই মেথডটার মাধ্যমে আমরা এই যে কেআই বের করতে পারি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এইখানে কথা আছে, এখানে কথা হচ্ছে কি, যে অনেক সময় যে এখানে সামটাইমস গ্রোথ রেট জি ইজ অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট অ্যাট সাম পার্সেন্টেজ পয়েন্ট ইজ, তো অনেক অনেক সময় মূলত আহ, ক- আম, মানে যে গ্রোথ রেট যেটা ওটা তো কনস্ট্যান্ট ধরে নেওয়া মানে ভাবা হয়, কিন্তু যদি কনস্ট্যান্ট না থাকে তো সেই ক্ষেত্রে আমার গ্রোথ রেটটা আমার বের করে নিতে হবে কনস্ট্যান্ট হিসেবে। ঠিক আছে। তো সেটা কিভাবে বের করব, সেটা বের করব হচ্ছে গ্রোথ রেট ইকুয়াল জি ইকুয়াল আর ও ই গুণ রিটেনশন রেশিও। তো আর ও কি, আর ও হচ্ছে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি। ঠিক আছে। হুম। আর গুণ রিটেনশন রেশিও কি, রিটেনশন রেশিও, আচ্ছা, রিটার্ন অন ইকুইটি কিভাবে বের করব, নিট প্রফিট আফটার ট্যাক্স ভাগ টোটাল ইকুইটি। বুঝতে পারছিস, এইভাবে বের করতে হবে। তো যদি মনে কর কনস্ট্যান্ট যদি না থাকে, গ্রোথ রেট যদি কনস্ট্যান্ট না থাকে, আমার কনস্ট্যান্ট গ্রোথ রেট যদি না থাকে, তাহলে আমার এই কনস্ট্যান্ট গ্রোথ রেট এইভাবে বের করে নিতে হবে। বুঝাইতে পারছি আমি? আচ্ছা। তো এখানে এই যে সূত্রটা হচ্ছে কি, আর ওই গুণ অন মাইনাস পে আউট রেশিও। তো পে আউট রেশিও দিয়ে দিবে, পে আউট রেশিও মানে লভ্যাংশ প্রদান, কি কোন হারে লভ্যাংশ দিবে এটা হয়, এটা আর কি ম্যাথ করতে গেলে বুঝবি ইজিলি। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তো গেল মানে এরপর। জি যখন দেখে জি, ডিরেক্ট দেয়া থাকবে না তখন। হ্যাঁ জি যখন দেওয়া থাকবে না তখন আমরা এটা দিয়ে বের করব। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রেট যদি দেওয়া না থাকে, জি মানে কি, কনস্ট্যান্ট গ্রোথ রেট, কনস্ট্যান্ট গ্রোথ রেট দেওয়া না থাকলে আমার এটা বের করে নিতে হবে। অনেক সময় অনেকগুলো রেট দেওয়া থাকে, তো আমার অনেকগুলো রেট দিয়ে এটা করা যাবে না, এটা তো একটা কনস্ট্যান্ট রেট লাগবে। তো কনস্ট্যান্ট রেট যদি দেওয়া না থাকে তাহলে এটা বের করতে হবে। আচ্ছা। আচ্ছা, এইখানে বলা আছে যে ফ্লোটেশন কস্ট। আচ্ছা, ফ্লোটেশন কস্ট যদি দেওয়া থাকে তাহলে ডিসিএফ মেথডে ওইটা অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে। ফ্লোটেশন কস্ট যদি দেওয়া থাকে ওইটা ডিসিএফ মেথডে অ্যাডজাস্ট করতে হবে। এখন কথা হচ্ছে ফ্লোটেশন কস্টটা কি, তাই না? ফ্লোটেশন কস্টটা কি, বল কি, এটা কি? ভাসমান খরচ। ভাসমান খরচ। আচ্ছা, ভাসমান খরচ বুঝলাম, কিন্তু জিনিসটা কি? ভাসবে খালি নৌকায়? বলছিল স্যার, আমার খেয়াল নাই। এটা হচ্ছে মূলত শেয়ার ইস্যু করতে যে মূলত যে খরচগুলো হয়, এইটাই সম্ভবত। আর আমার লেখা আছে, এটা কোন জায়গা স্যারের ক্লাস,
আচ্ছা, নতুন শেয়ার ইস্যু করার খরচ, হ্যাঁ, নতুন শেয়ার ইস্যু করতে যে মূলত খরচগুলো হয় ওইগুলো হচ্ছে ফ্লোটেশন কস্ট। তো ওই ফ্লোটেশন কস্ট গুলো মূলত মাইনাস করে দিতে হবে কিসের সাথে? মার্কেট ভ্যালুর সাথে। ঠিক আছে। তো এই যে ফ্লোটেশন কস্ট মূলত দুই ভাবে দেওয়া থাকে, যে একটা অ্যামাউন্টে দেওয়া থাকতে পারে, আবার পার্সেন্টেজে দেওয়া থাকতে পারে। যদি ই ফ্লোটেশন কস্ট ইজ গিভেন ইন অ্যামাউন্ট, মানে যদি টাকাই বলে দেওয়া থাকে যে 5 টাকা পার শেয়ার, তাহলে তো ওই যে P0 - F, মানে ওখান থেকে সরাসরি মাইনাস করে দিতে হবে, শেষ। আর যদি ফ্লোটেশন কস্ট পার্সেন্টেজে দেওয়া থাকে, তো এখানেও ওই একই কথা, কিন্তু এখানে স্যার সূত্র আকারে লিখছে যে তা আমরা তো আগে এরকম করতে পারি 10% আগে, কিন্তু মার্কেট ভ্যালুর উপরে 10% করে কিন্তু ফ্লোটেশন কস্ট করে আবার ওই আগের মতনই এইভাবে মাইনাস করে দিতে পারি। কারণ এই সূত্রটা ভাঙালি আমরা বুঝতে পারি যে এই যে P0 × 1 - F মানে কি, P0-র সাথে অন গুণ করলে P0 মাইনাস এই যে ফ্লোটেশন কস্টটা তো পার্সেন্ট করেই বের করতে হবে। তো এখানে P0 × F, এখানে বুঝাইতে পারছি যদি পার্সেন্টে দেওয়া থাকে কিভাবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে কস্ট অফ প্রেফার্ড স্টকেরও কোনো আহামরি কোনো নতুন কিছু নাই, এটা সম্পূর্ণ ওই যে ইসের উপর একদম আগেরটার মতো, যে কস্ট অফ কমন স্টকের মতন পুরোপুরি। কিন্তু এইখানে এখানে একই কথা, হ্যাঁ, ওই যে সূত্র ওই একই। এখানে একটা জিনিস খেয়াল করা, আমরা কি পড়ছি, D1/P0 এখানে পড়ছি না, কমন স্টকে D1/P0, হ্যাঁ, ডিসিএফ। হ্যাঁ, হ্যাঁ, এখানেও কিন্তু একই জিনিস। এই দেখ, এখানে আমরা কিন্তু লিখছি যে ডিভিডেন্ড ভাগ মার্কেট ভ্যালু, এই যে ডিভিডেন্ড কি, ডিভিডেন্ডই তো D1, আর মার্কেট ভ্যালু কিন্তু P0। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক আছে, একই জিনিস। কিন্তু এখানে আমরা ওই যে লিখছি যে প্রেফার্ড, এই সূত্রটা আগে কোন জায়গায় যেন পড়ছিলাম যে উই নো মার্কেট ভ্যালু অফ প্রেফার্ড শেয়ার, প্রেফার্ড শেয়ারের মার্কেট ভ্যালু সূত্র কি, ডিভিডেন্ড ভাগ কেআই, মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো এইটাই মানে এই কেআই এই সাইডে আসলে গুণ, আর মার্কেট ভ্যালু ওই সাইডে গেলে ভাগ। তো এইভাবে এই সূত্র ওই আগের সূত্র কিন্তু চলে আসে যে স্টকের মতো। ঠিক আছে, বোঝা গেছে? 4 মিনিট আছে, হ্যাঁ, তাড়াতাড়ি বলো। হ্যাঁ। তারপর দেখ, এইখানে ওই রকম ফ্লোটেশন কস্ট দেওয়া থাকলে এইভাবে মাইনাস করব। আর ফ্লোটেশন কস্ট যদি পার্সেন্টে দেওয়া থাকে তাহলে অন মাইনাস এফ করব। আবার অন মাইনাস এফ মানে কি, অন মাইনাস এফ মানে এই যে এইটা, হ্যাঁ, এই তো। পার্সেন্টে দেওয়া থাকবে। হ্যাঁ, পার্সেন্টে দেওয়া থাকলে মানে সেম প্রেফার্ড স্টক আর কম, একদম সেম, কিন্তু ওখানে ইসে লেখে D1/P0 এইভাবে, কিন্তু এখানে ডিভিডেন্ড ভাগ মার্কেট এইভাবেই তো লেখছে স্যার, দেখলাম। আচ্ছা, আর এইখানে ওই যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটা প্রথমেই দেখলাম স্লাইডের, যে সামেশন কি কম্পোনেন্ট কস্ট অফ গুণ ওয়েট, এটা আমি স্লাইড থেকে দেখাই, লাস্টে আছে। আহ, তো এই যে, তো এইখানে ওই যে কম্পোজিট অর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা কিভাবে বের করছে, আমরা তো জানি যে সামেশন কম্পোনেন্ট কম্পোনেন্ট কস্ট গুণ ওয়েট, তাই না? এরকম না সূত্রটা? হ্যাঁ, তো হ্যাঁ, এইখানে দেখ ডব্লিউএসিসি কিভাবে বের করছে, KD × 1 - T গুণ ডব্লিউডি। তা ডব্লিউডি দ্বারা কি বুঝাইছে, এই যে ডব্লিউডি, এটা হলো ইসের ডেপ্ট ক্যাপিটাল, মানে ডেপ্ট কম্পোনেন্ট যেগুলা, মানে বন্ড, তারপর হচ্ছে যেগুলো ডেপ্ট ক্যাপিটাল আছে, ডিভেঞ্চার, ওইগুলোর ওয়েট গুণ হচ্ছে ওইটার হচ্ছে কি, কস্ট, কস্ট অফ কম্পোনেন্ট। এইটা আমরা কস্ট অফ কম্পোনেন্ট এইভাবে বের করছি না, যে KD × 1 - T। তো ওই দুইটা হ্যাঁ। গুণ করছে, এই যে এই দুইটা গুণ করছে। ঠিক আছে, তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে KD × 1 - T দ্বারা কি বোঝায়। তো এইটা তো আমরা যদি এখানে লিখি যে কি যেন, আস- সূত্রটা কই, প্রথমেই তো দেখলাম, কস্ট অফ কমন এই যে যে কম্পোনেন্ট ফুল। এই যে সূত্র, কম্পোনেন্ট কস্ট গুণ ওয়েট অফ দ্য কম্পোনেন্ট ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার, এই সূত্রটাই কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তো এই সূত্রটাই এখানে খাটাইছে, যে এতটুকু দেয় যে KD × 1 - T দ্বারা মূলত কস্ট অফ ডেপ্ট কম্পোনেন্ট কে বুঝাইছে, গুণ ডব্লিউডি দ্বারা কি বুঝাইছে, যে ডেপ্ট কম্পোনেন্টের যে ওয়েট সেটা, প্লাস, কারণ প্লাস কেন, কারণ সামেশন দেওয়া আছে। KPS মানে কি, KPS এর কস্ট অফ প্রেফার্ড শেয়ার। তো এই যে কস্ট অফ প্রেফার্ড শেয়ার গুণ হচ্ছে ওয়েট, ওয়েট অফ প্রেফার্ড শেয়ার ইন ক্যাপিটাল স্ট্রাকচার, এটা হচ্ছে ওয়েট। তার মানে কি, এই যে ওয়েট আর কস্ট, এটা গুণ করছে।
হ্যাঁ। তারপর আবার এইখানে প্লাস করছে, কারণ সামেশন তোর কে সিএস ইন গুণ ডব্লিউসিএস, মানে কে সিএস মানে কি, কস্ট অফ কমন স্টক, আর গুণ ডব্লিউসিএস মানে কি ওয়েট অফ কমন স্টক ইন ক্যাপে। এটা দেখছি ওই আগের সূত্রই, ঠিক আছে। এরকম কেন করছে, আবার আগের সূত্র আবার লিখছে কেন? আগের সূত্র ওইখানে তো মূলত তোর সূত্র মানে এমনি দেখাইছে যে সূত্রটা মূলত এই, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু এখানে তো পুরো প্রতিটার আর কি ভাঙায় ভাঙায় দেখাইছে যে বন্ড, মানে এইটা ছিল হচ্ছে ডেপ্টের, হ্যাঁ এইটা ছিল কমন স্টকের, মানে এটা প্রেফারেন্স শেয়ারের ছিল, এইটা হচ্ছে কমন স্টকের, এটা আলাদা আলাদা ভাবে লিখে দেখাইছে, এই আর কোনো আমি কাহিনী নাই। বুঝি নাই এই জিনিসটা। এই সূত্রটা আমার কি বুঝতে বুঝছিস? গেল, এই সূত্রটা কি বুঝছিস, এই যে প্রথমে যে এইটা। ওখানে তো সবগুলা কস্ট অফ কমন স্টকের সাথে ওয়েট গুণ করছে। কই গেল, দাঁড়া আমি দেখাই। ওখানে এক সবগুলা কস্ট অফ কমন হুম স্টকের সাথে। হ্যাঁ, তাহলে এই যে এখানে প্রথমটা ছিল বন্ড লোন, তো বন্ড লোনের এই যে ওয়েটের সাথে কস্ট অফ কমন এটা গুণ করছে না। হ্যাঁ হ্যাঁ তারপর এখানে ছিল বন্ডস, তো বন্ডেরটা এখানে তাই করছে না, যে 10% আর 13 এইটা হ্যাঁ গুণ হ্যাঁ করছে হ্যাঁ না, এই যে। হ্যাঁ তো এখানে তো হ্যাঁ। সরাসরি সংখ্যা পাতায় দিছে, কিন্তু এখানে মূলত সিম্বল গুলা বসাইছে, এখানে মূলত সিম্বল বসাইছে। ওখানে কস্ট বের করে দেওয়া, কিন্তু এখানে মূলত সূত্রটা বসাইছে যে এই রকম বের করতে হয়। বুঝাইতে পারছি? ও, হ্যাঁ। না এটা বুঝতেছি না, থাকে এটা বাদ দে, আচ্ছা, পরটাই তো। অন্যগুলো পরের না, আর এগুলো তোর স্লাইড বই থেকে পড়তে হবে, এটা স্যার বই থেকে পড়তে বসে, মানে একদম বিস্তারিত। আর নেই শেষ? শেষ।